সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এই চ্যানেলে নতুন একটি বিষয় শুরু করতে যাচ্ছি। ক্লাস 11-এর যারা উঠেছো, ক্লাস 11-এর জন্য নিট বায়োলজি ক্লাস শুরু করব। চ্যাপ্টার ওয়াইজ একেবারে ক্লাস ধরে ধরে কোন বিষয়গুলো তোমরা পড়বে, কোন লাইনগুলো পড়বে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো ক্লাস শুরু করার আগে তোমাদের যেগুলো নিয়ে বসতে হবে, ক্লাস শুরু করার আগে তোমরা যেগুলো হাতের কাছে নিয়ে তোমরা বসবে সেগুলো আমি এক এক করে লিখে দিচ্ছি। সেটা কি কি নিয়ে বসবে? একটা খাতা নিয়ে বসবে, একটা পেন নিয়ে বসবে, আর যে বইটার কথা বলছি সেই বইটা তোমরা নিয়ে বসবে। সেটা হচ্ছে NCERT'র যে বায়োলজি বই আছে সেই বায়োলজি বইটা নিয়ে তোমরা বসবে, কারণ এই বায়োলজি বইটার লাইন ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব। ফলে তোমরা সেই বইটা নিয়ে কিন্তু ক্লাস করতে বসো বা ভিডিওটা দেখতে বসো, সবসময় কিন্তু ওই বই, পেন এবং খাতা এই তিনটি একসঙ্গে নিয়ে কিন্তু বসবে। তো আমি যে বায়োলজি বইটার কথা বলছি, তোমরা কিন্তু বাংলা ভার্সানের যে বইটা সেই বইটা তোমরা কিনতে পারো, অথবা তোমরা আমাকে যদি কমেন্ট করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কমেন্ট করে দাও, তাহলে আমি কিন্তু আমার গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেই গুগল ড্রাইভ যে লিঙ্কটা পাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা পড়াশোনা করতে পারবে। অথবা তোমরা ওয়েবসাইটে গিয়ে, গুগলে গিয়ে বেঙ্গলি ভার্সন NCERT বায়োলজি 11-এর বই বলে সার্চ করলে সবগুলো পেয়ে যাবে, PDF লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেই PDF থেকে ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে একেবারে বসে পড়বে। ক্লাস লাইভ ক্লাস শোনো, বা তোমরা যদি কোনো ক্লাস চলাকালীন, অর্থাৎ সেটা ভিডিও চলাকালীন তোমরা সেটা নিয়ে বসবে এবং তোমরা কিন্তু লাইন বাই লাইন যেমনভাবে বলবো, যা যা ইনস্ট্রাকশন আমি দেবো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করে দেবো। তাহলে দেরি করছি না, তোমরা সরাসরি বসে যাও। হ্যাঁ, তোমরা বসে যাও এবং ভিডিওটা দেখো। তোমাদের জন্যই ভিডিওটা তৈরি করা হয়েছে। আমার একজন ছাত্র যদি নেট ক্র্যাক করতে পারে তাহলে কিন্তু এই ভিডিওটা তৈরি করা সার্থক হবে। এবং আমার মতো ফলো করে চলো, আমি যে কথাগুলো বলছি ফলো করো, দেখবে আশা করি ভালো তো হবে, প্লাস কিছু হবে, মাইনাস কিছু হবে না। ঠিক আছে, বুঝে যাচ্ছি। এবারে আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে জীব জগৎ নিয়ে আমরা পড়াশোনাটা করব। তাহলে জীব জগৎ নিয়ে তোমাদের যা যা বলেছি বই খুলে, যদি আজকে প্রথম দিন বই না থাকে পরের দিন থেকে বই খুলে বসবে। আজকে খাতা পেন যেন অবশ্যই কাছে থাকে। আর যারা অলরেডি আমার আগের ভিডিও দেখে বই ডাউনলোড করে নিয়েছো বা প্রিন্ট করে নিয়েছো, তারা সেই বইটা নিয়ে বসে পড়ো। তাহলে আজকে আমরা যাচ্ছি যে বিষয়, সেটা হচ্ছে অধ্যায় 1, চ্যাপ্টার 1, জীবজগৎ, অর্থাৎ দ্য লিভিং ওয়ার্ল্ড। প্রথমেই চলে আসছি, আমি যে লাইনে দাগ দিয়েছি পড়তে হবে, সব সজীব বস্তুরই বৃদ্ধি করছে। তার মানে সজীব বস্তু মানেই তার কি হবে, বৃদ্ধিটা কিন্তু ঘটবে। সজীব বস্তুর বৃদ্ধি বলতে জীবের সংখ্যা বাড়াকেও বোঝাতে পারে, আবার আয়তন বাড়াকেও বোঝাতে পারে। সংখ্যা এবং আয়তন দুটোই কিন্তু বাড়বে বৃদ্ধিতে। এবার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। কোন জীবের সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুইটি সমরূপ বৈশিষ্ট্য। ভালো করে দেখো, কোন জীবের সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুটি সমরূপ বৈশিষ্ট্য হতে পারে, একই বৈশিষ্ট্য হতে পারে, সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি। বহুকোষী জীবকোষ বিভাজনের মাধ্যমে এই বৃদ্ধি সারা জীবন কাল ব্যাপী চলতে পারে। যারা বহুকোষী মাল্টি সেলুলার, তাদের ক্ষেত্রে কোষের যখন, জীবের যখন সংখ্যা বৃদ্ধি হবে, কোনো জীবের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কোষের যখন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তখন তার আয়তনও কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ছে। প্রাণীতে এই বৃদ্ধি কেবলমাত্র নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটতে পারে। প্রাণীর ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু তার জীবনকালে নির্দিষ্ট সময় পর্যন্ত হবে। তবে বিনষ্ট কোষ প্রতিস্থাপনের জন্য কিছু কিছু নির্দিষ্ট কলাতে কোষ বিভাজন দেখা যায়। অর্থাৎ ধরো আমি কি বললাম, কোথাও কেটে গেল, কোথাও ক্ষত সৃষ্টি হলো, তাহলে সেখানে কোষ সৃষ্টি হবে কিভাবে না, সেখানেই কিন্তু কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হবে। সেটাকেও কিন্তু আমরা বৃদ্ধির অংশ হিসাবে দেখব। এককোষী জীব কোষ বিভাজনের প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। তার মানে এককোষী জীবের ক্ষেত্রে তাদের বৃদ্ধিটা হচ্ছে
কি না কোষ বিভাজনের মাধ্যমে যে সংখ্যা বাড়ছে সেটাই তাদের বৃদ্ধি করছে। বেশিরভাগ উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রেই বৃদ্ধি এবং জনন হলো পরস্পর দুটি স্বতন্ত্র ঘটনা। ভালো করে মন দিয়ে শুনবে, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বেশিরভাগ উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন হলো দুটি পরস্পর আলাদা ঘটনা। বৃদ্ধি আলাদা ঘটনা, জনন কিন্তু আলাদা ঘটনা। কাদের ক্ষেত্রে না উন্নত প্রাণী যারা বহুকোষী এবং উন্নত উদ্ভিদ যারা বহুকোষী। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কি বহুকোষী জীবের ক্ষেত্রে প্রজনন বলতে জনিত্রী জীবের প্রায় হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে বোঝায়। হুবহু একই বৈশিষ্ট্যের জীব যখন সৃষ্টি হবে তখন তাকে আমরা বলছি কি জনন বা প্রজনন। এবারে এখানে দেখো ছত্রাক অসংখ্য রেণু উৎপাদনের মাধ্যমে খুব সহজে সংখ্যার বৃদ্ধি ঘটায়। কার মাধ্যমে তৈরি করবে? রেণু উৎপাদনের মাধ্যমে। অসংখ্য রেণু উৎপাদনের মাধ্যমে তারা কি করবে না তাদের বংশ বিস্তার করবে। ছত্রাকের ক্ষেত্রে দু রকমের রেণু হয়, একটা যৌন রেণু হয়, একটা অযৌন রেণু হয়। আমি সেটা নিয়ে তোমাদের বোর্ডে দেখাচ্ছি, তোমরা বোর্ডে দেখো। ছত্রাক তার রেণু হচ্ছে দু রকমের রেণু হয়। কি কি রেণু হয় না একটাকে বলছি আমরা অযৌন রেণু আর একটাকে বলবো আমরা যৌন রেণু। পরবর্তী চ্যাপ্টারে আমরা এটাকে আরো ভালো করে ডিসকাস করব। তাহলে অযৌন রেণু আর একটাকে বলছি আমরা যৌন রেণু। অযৌন রেণু কোনগুলো হবে না অযৌন রেণু হবে কনিডিয়া, কনিডিয়া, 2 নম্বরে হবে ওইডিয়া, এগুলো হচ্ছে অযৌন রেণু। তাহলে যৌন রেণু কি হবে? যৌন রেণু হবে উস্পোর, যৌন রেণু উস্পোর হবে, অ্যাসকোস্পোর হবে, অ্যাসকোস্পোর 3 নম্বরে, 1 নম্বরে উস্পোর, 2 নম্বরে অ্যাসকোস্পোর, 3 নম্বরে হচ্ছে ব্যাসিডিওস্পোর, ব্যাসিডিওস্পোর। এই 3 রকমের রেণু হচ্ছে যৌন রেণুর মধ্যে পড়বে। তাহলে আমরা মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম যে ছত্রাকের ক্ষেত্রে অযৌন রেণুও হতে পারে, যৌন রেণুও হতে পারে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? ওকে। এইবারে দেখো অনুন্নত জীব যেমন ইস্ট, হাইড্রা এর ক্ষেত্রে আমরা কোরপদ্গম এবং বাডিং লক্ষ্য করি। এখানে এবং কথাটা তোমরা লিখবে না বা তোমরা কেটে দেবে। কি বলা হচ্ছে? ইস্ট বা হাইড্রার ক্ষেত্রে কি তৈরি হবে? কোরক তৈরি হবে। কি তৈরি হবে? কোরক তৈরি হবে। সেই কোরক থেকেই তোমরা ক্লাস 10-এ পড়েছো, ওটা নিয়ে আমি ডিসকাস খুব একটা বেশি করছি না, তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। সেই জন্য বলছি কি হাইড্রার ক্ষেত্রে বার্ড হবে বা কোরক তৈরি হবে, আর ইস্টের ক্ষেত্রেও কোরক তৈরি হবে, এবং সেখানে কি হবে ওই কোরকটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নতুন একটা ইস্ট তৈরি করতে পারবে, বা কি তৈরি করবে নতুন একটা আমার যে হাইড্রা তৈরি করবে। প্ল্যানেরিয়া চ্যাপ্টাক্রিমি, তার ক্ষেত্রে কি দেখা যায়? পুনরুৎপাদন বা রিজেনারেশন পদ্ধতি লক্ষ্য করা যায়। তোমরা ক্লাস 10-এ এটাও পড়েছো। এরপর নেক্সট চলে আসছে কি ছত্রাক। ছত্রাক, সূত্রাকার, শৈবাল, মসের প্রোটোনিমা, এই সবগুলোই খণ্ডীভবন প্রক্রিয়ায় খুব সহজে বংশ বিস্তার করতে পারে। ছত্রাক তো আমরা জানি সূত্রাকার, সেও ভেঙে যেতে পারে। যদি দেখা যায় সূত্রাকার, শৈবাল, স্পাইরোগাইরা, সেও ভেঙে যেতে পারে। এইখানে একটা নতুন জিনিস তোমরা জানলে, প্রোটোনিমা, মসের প্রোটোনিমা কিন্তু খণ্ডীভবন পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে। এটা তোমাদের মাথায় রাখতে হবে, নতুন জিনিস তোমরা শিখছো। এই সবগুলো খণ্ডীভবন প্রক্রিয়া খুব সহজে বংশ বিস্তার করতে পারে। আবার ব্যাকটেরিয়া, এককোষী শৈবাল এবং অ্যামিবার ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন মানেই কোষের সংখ্যা বৃদ্ধিকে ঘটায়। এটা আমি আগেও বলেছি যে এককোষী যারা রয়েছে তাদের বৃদ্ধি আর কোষের সংখ্যা বৃদ্ধি দুটোই কিন্তু সমার্থক। ঠিক আছে, এবারে বলি এর মধ্যে আমরা এটা জেনে গেছি যে বৃদ্ধি বলতে কোষের সংখ্যা বৃদ্ধি এবং কোষের ভর বৃদ্ধিকে বোঝানো হয়। তাহলে আমরা কি বুঝলাম? বৃদ্ধি মানে শুধু কোষের সংখ্যা বৃদ্ধি হলে হবে না, কোষের আকার, আয়তন, অর্থাৎ কোষের ভর বৃদ্ধিটাও কিন্তু কিসের মধ্যে আসবে না আমার বৃদ্ধির মধ্যে চলে আসবে। এবারে নেক্সট পেজে চলে যাও। আচ্ছা, এবারে বলে দেই এই যে নাম্বারটা বিবেকানন্দ স্টাডি পয়েন্টের যে দুটো নাম্বার দেওয়া আছে, দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। তোমার যদি বই যদি তোমরা কোথাও পাচ্ছ না, তাহলে আমাকে রিপ্লাই দেবে, আমাকে কমেন্ট লিখবে, তাহলে আমি কিন্তু এই নাম্বারে আমাকে রিপ্লাই বা কমেন্ট করলে নাম সহ কোথা থেকে বলছো, কি ব্যাপার, সমস্ত বৃত্তান্ত জানার পরে আমি তোমাদেরকে কিন্তু এটা অবশ্যই আমার যে পিডিএফ লিঙ্কটা আছে সেই পিডিএফ লিঙ্কটা তোমাদের পাঠিয়ে দেবো। পরের দিন থেকে, পরের ক্লাস থেকে যেন এগুলো মিস না হয়। ওকে, এবারে আমাদের দেহে অবিরাম ঘটতে থাকা সব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিগত ফলই হচ্ছে বিপাক।
তার মানে একটি সজীব কোষের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, অর্থাৎ তাকে আমরা জৈব রাসায়নিক যে বিক্রিয়াগুলো হচ্ছে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা একসঙ্গে কি বলছি? বিপাক বলছি। কি বলছি আমরা? বিপাক। এরপরে চলে আসছি কি, দেখো লক্ষ্য করো, দেহের কোষীয় সংগঠন সজীব দেহ গঠনের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য। তার মানে আমরা এখানে কি জানলাম? অর্থাৎ প্রতিটি জীবদেহ গঠিত হয়েছে কি দিয়ে? না সজীব কোষ দিয়ে। অর্থাৎ সজীব কোষ মানে সজীব কোষটাও তৈরি হয়েছে কি দিয়ে? না সজীব প্রোটোপ্লাজম দিয়ে। এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে দিয়ে শুনবে। সম্ভবত সব সজীব বস্তুরই অত্যাবশ্যকীয় এবং প্রায়োগিক দিক থেকে জটিল বৈশিষ্ট্যটি হলো নিজের চারপাশ এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা ও শারীরিক ও রাসায়নিক বা জৈবিক যে কোনো উপায়ে পরিবেশীয় উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা। তার মানে খুব সিম্পল একটা কথাই মাথায় ঢুকিয়ে নাও, এই 3 লাইনের একটাই কথা, যে জীবেরা উত্তেজনায় সাড়া দিতে পারে, অর্থাৎ তাদের সংবেদনশীল ধর্মটা রয়েছে। এবার চলেছে উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই ঋতুভিত্তিক প্রজননকারীদের প্রজনন আলোক ব্যাপ্তিকাল দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ দিবাদৈর্ঘ্য এবং রাত্রি দৈর্ঘ্যের উপর নির্ভর করে কিন্তু প্রজননটা উদ্ভিদের ক্ষেত্রে বেশি করে প্রভাবিত হয়, প্রাণীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কমভাবে প্রভাবিত হয়। সব জীবই তার দেহে রাসায়নিক পদার্থ সমূহের প্রবেশ এর বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। তার মানে হচ্ছে যে একটা কোষের মধ্যে যখন কোনো পদার্থ প্রবেশ করবে বা কোনো পদার্থ বেরিয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় কোষটির দ্বারা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, পরের পেজে চলে যাচ্ছি। দেখো জীব জগতের বৈচিত্র্য অর্থাৎ ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? না বলা হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীতে 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার এই প্রশ্নটা দিয়েছে। 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সংখ্যা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি। আছে তো আরো বহুত যেগুলো এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এরপরে দেখো চলে এসো যে আমরা ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার বা ICBN তৈরি করেছে কি জন্য? না বোটানি কথার অর্থ হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত বিষয়। তার মানে যারা উদ্ভিদের যে সংস্থা, সারা পৃথিবীতে এমন একটা সংস্থা আছে যারা উদ্ভিদের নামকরণ করে থাকে, তাদেরকে আমরা বলছি ICBN। আর 2 নম্বর লাইনে দেখো দেওয়া আছে প্রাণী বিন্যাসবিদরা প্রাণীদের নামকরণের জন্য কি তৈরি করেছে? না ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এখানে ছিল ফর বোটানিক্যাল নোমেনক্লেচার, এখানে অফ জুলজিক্যাল নোমেনক্লেচার রয়েছে, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ICZN। তাহলে ভালো করে মনে রাখবে কোন নামটা সঠিক, তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন দিতেই পারে। এরপর চলে যাব, দেখো এক্ষেত্রে প্রতিটি নাম দুটি পদের সমন্বয়ে গঠিত, অর্থাৎ একটা বিজ্ঞানসম্মত নাম আমাকে করতে গেলে দুটো পদের সমন্বয় করতে হবে। কি কি দুটো পদ? না প্রথম যে পদটা রয়েছে সেটা গণগত নাম এবং দ্বিতীয় পদটিকে বলা হচ্ছে প্রজাতিগত নামকে নির্দেশ করছে। অর্থাৎ প্রথমটাকে বলা হচ্ছে গণ বা জেনাস, এর দ্বিতীয়টাকে বলা হচ্ছে স্পেসিফিক এপিথেট বা প্রজাতিগত নাম। দুটি পদের সমন্বয় এইরূপ নামকরণ পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিনাল নোমেনক্লেচার বলা হচ্ছে। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই পদ্ধতির প্রণেতা, অর্থাৎ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে বলা হচ্ছে ট্যাক্সোনমির জনক এবং এখানে বলা হচ্ছে দ্বিপদ নামকরণের জনক, অর্থাৎ ফাদার অফ ট্যাক্সোনমি অ্যান্ড ফাদার অফ বাইনোমিনাল নোমেনক্লেচার, যেটা সারা বিশ্বে গ্রহণ করা হয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে ম্যানজিফেরা ইন্ডিকা, আম গাছের বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে ম্যানজিফেরা ইন্ডিকা। তাহলে ম্যানজিফেরা কি? না ম্যানজিফেরা হচ্ছে তার গণ, ইন্ডিকা হচ্ছে তার হচ্ছে প্রজাতিগত নাম। এখানে একটা জিনিস ভুল আছে, ওই জন্য আমি নিচে আন্ডারলাইন করেছি তোমাদের বোঝার জন্য, যে ম্যানজিফেরাটা ঠিকঠাক আছে কিন্তু ইন্ডিকার আইটা বড় হয়ে গেছে, ওটা ছোট হাতের হবে, তোমরা লিখে নেবে ভালো করে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি কোথায়? নেক্সট পেজে। এইখানে দেখো নামকরণের কতগুলো নিয়মাবলী দেওয়া আছে, যে একটা দ্বিপদ নামকরণ করতে গেলে যে নিয়মাবলীগুলো আমাকে মানতে হবে, যে নিয়মগুলো মানতে হবে, সেই নিয়মগুলো 1, 2, 3, 4টে নিয়মে দেওয়া আছে। প্রথম বলা হচ্ছে ল্যাটিন ভাষায় লিখতে হবে এবং কি করতে হবে? ইটালিক হরফে লিখতে হবে। ল্যাটিন ভাষায়, কিন্তু যে ভাষাতেই কথা বলি না কেন, যখন আমি বিজ্ঞানসম্মত নাম করছি অবশ্যই আমাকে ল্যাটিন ভাষায় নামকরণ কিন্তু করতে হবে। আর কি করতে হবে? লেখার সময় অবশ্যই বাঁকা অর্থাৎ ইটালিক হরফে লিখতে হবে। যদি ইটালিক হরফে না লিখতে পারি তাহলে অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে এবং সেক্ষেত্রে গণের নিচে একটা লাইন হবে এবং কি হবে না প্রজাতি অর্থাৎ প্রজাতিগত নামের নিচে একটা লাইন হবে। একটি বিজ্ঞানসম্মত গণগত নাম বোঝায় এবং দ্বিতীয়টাকে প্রজাতিগত নাম বোঝায়, এটা বলা হয়েছে আগেও। বিজ্ঞানসম্মত নামের দুইটি পদকেই হাতে লেখার সময় আলাদাভাবে নিম্ন রেখাঙ্কিত করতে হবে, অর্থাৎ যখন আমরা লিখবো যদি আমরা ইটালিক ভাবে না লিখি তাহলে নিচে অবশ্যই কি করতে হবে? আলাদা আলাদা ভাবে, অর্থাৎ গণগত নামের নিচে আলাদা রেখাঙ্কিত করতে হবে
এবং প্রজাতিগত নামের নিচে আলাদা করে রেখাঙ্কিত করতে হবে। গণগত নাম নির্দেশক প্রথম শব্দটি বড় হাতের, অর্থাৎ এটা আমি আগেও বলেছি একবার, আবারও বলছি, বারেবারেই বলি যে গণগত নামের প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু সেই অ্যালফাবেটটা বড় হাতের হবে, এবং সেটা কিন্তু যেটা প্রজাতিগত নাম তার অ্যালফাবেট ফার্স্ট যে অ্যালফাবেটটা রয়েছে, ফার্স্ট যে লেটারটা রয়েছে সেটা কিন্তু কি হবে, ছোট হাতের হবে। যেমন এখানে আমি বলে দিয়েছি, আগের পেজে কারেকশন করে দিয়েছি। এখানে দেখো ম্যানজিফেরা ইন্ডিকা, দেখো এমটা বড় হাতের আছে এবং ইন্ডিকার আইটা ছোট হাতের আছে, এটা মনে রাখতে হবে। যে বিজ্ঞানী নামকরণ করবেন সেই বিজ্ঞানীকে নামকরণ সংক্ষিপ্ত, সেই বিজ্ঞানীকে সংক্ষিপ্ত আকারে পরে মানে বিজ্ঞানসম্মত নামের শেষে প্রকাশ করতে হবে। এখানে লিন বলে প্রকাশ করা হয়েছে কারণ লিনিয়াস এটা আবিষ্কার করেছিলেন বলে। এবারে এই লিনটা বানানটা ভুল আছে, LINN যে দেওয়া আছে এটা কিন্তু ইটালিক হরফে বাঁকানো আছে, এটা কিন্তু বাঁকানো হবে না, এটা সোজা ভাবে লিখতে হবে। কিন্তু মনে রাখতে হবে এর নিচে কোনো আন্ডারলাইন কিন্তু হবে না, যা আন্ডারলাইন হবে গণগত নামের নিচে হবে, প্রজাতিগত নামের নিচে হবে, কোনো অন্য কোনো বিজ্ঞানীর নামের নিচে কোনো কিছু হবে না। এবারে শ্রেণীবিন্যাস হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায় এবং তা করা হয় সহজে পর্যবেক্ষণযোগ্য সেই বস্তুর কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে। ভালো কথা, শ্রেণীবিন্যাস মানে আমি নামকরণ করলাম, নামকরণ করে তাকে গোষ্ঠীভুক্ত করতে হবে। কোথায় রাখবো তাকে, তাহলে গোষ্ঠীভুক্ত করতে হবে। যেমন একটা ক্লাসে বিভিন্ন সেকশন ভাগ করা হয়, ঠিক একইভাবে নামকরণ করার পরে আমাকে কি করতে হবে, গোষ্ঠীভুক্ত করতে হবে। সেই গোষ্ঠীভুক্ত করা বলা হচ্ছে কি শ্রেণীবিন্যাস, এবং সেই শ্রেণীবিন্যাসটা কার ভিত্তিতে করতে হবে, ভালো করে দেখো, সহজে পর্যবেক্ষণযোগ্য, যেটাকে আমরা সহজে পর্যবেক্ষণ করতে পারি তার ভিত্তিতে করতে হবে। এবারে পর্যবেক্ষণের ভিত্তিতে আমি যখন শ্রেণীবিন্যাস করতে যাচ্ছি, শ্রেণীবিন্যাসের প্রত্যেকটা কি ভাগ ভাগ করতে হচ্ছে, ওই ভাগগুলোকে বলেছে ক্যাটাগরি, তাকে আমরা আরো একটা নাম দিচ্ছি ট্যাক্সা। ট্যাক্সা কথাটা আছে বহু বচনে, কিন্তু যদি আমি একটাকে ধরি তাহলে বলবো ট্যাক্সন। কি বলবো, ট্যাক্সন। তাহলে ট্যাক্সন হচ্ছে এক বচনে, অর্থাৎ শ্রেণীবিন্যাসে যে প্রত্যেকটা ধাপ রয়েছে, প্রত্যেকটা গোষ্ঠী রয়েছে, তাকে আমরা বলছি এক একটা ট্যাক্সন, আর তাকে একসঙ্গে আমরা বলবো ট্যাক্সা। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। কি বলছি, অর্থাৎ বিন্যাসবিধি বা ট্যাক্সনমির মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি না, মূল প্রতিপাদ্য বিষয়গুলি হচ্ছে জীবের বৈশিষ্ট্য বিবরণ, অর্থাৎ জীবকে প্রথমে কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে করে তার বিবরণ করা, 2 নম্বর বিবরণের ভিত্তিতে শনাক্ত করতে হবে এবং তাকে গোষ্ঠীভুক্তকরণ ও নামকরণ করতে হবে। মেনলি যেটা করতে হবে, শনাক্তকরণ করতে হবে, তাকে গোষ্ঠীভুক্ত করতে হবে এবং তাকে নামকরণ করতে হবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? এইবারে চলে আসবো কি সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক শব্দটি ল্যাটিন শব্দ সিস্টেমা থেকে এসেছে। সিস্টেমেটিক ব্যাপারটা কি না, আমি যে ক্লাসিফিকেশন করব, যে সিস্টেমে বা যে পদ্ধতিতে আমি ক্লাসিফিকেশন করব তাকে আমরা বলছি সিস্টেমেটিক্স। অর্থাৎ বিভিন্ন সিস্টেমে আমি যখন তাকে ওই ক্লাসিফিকেশনটাকে করতে যাব তাকে আমরা বলছি সিস্টেমেটিক্স। ঠিক আছে, যার অর্থ হলো সজীব বস্তু সুসংগঠিত সজ্জাক্রম, অর্থাৎ কোন ভাবে আমি কিভাবে তাকে সংঘবদ্ধ করব বা কিভাবে তাকে সজ্জাক্রমে সাজাবো, সেটা হচ্ছে সিস্টেমেটিক্স। লিনিয়াস তার প্রকাশিত পুস্তকে শিরোনাম দিয়েছিলেন সিস্টেমা ন্যাচুরি, অর্থাৎ তিনি নেচারকে কি করেছিলেন, সিস্টেম অনুযায়ী ভাগ করতে চেয়েছিলেন বা কি করেছেন, সাজাতে চেয়েছিলেন, সেই জন্য হয়তো নামটা দিয়েছিলেন সিস্টেমা ন্যাচুরি। পরবর্তীকালে শনাক্তকরণ, নামকরণ এবং গোষ্ঠীভুক্তকরণ সিস্টেমেটিক্সের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে এই তিনটেকে, অর্থাৎ ট্যাক্সোনমি যে তিনটে ধাপ, তাকে কোথায় নিয়ে আসা হয়েছে, সিস্টেমেটিক্সের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং এখানে দেখো সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলোও সিস্টেমেটিক্সের অন্তর্ভুক্ত হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বিবর্তনজনিত যে বৈশিষ্ট্য তাকে কিন্তু অবশ্যই আমাকে কিসে নিয়ে আসতে হবে, শ্রেণীবিন্যাসের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখন আধুনিক হিসাবে ধরা হচ্ছে। এবারে ট্যাক্সোনমি ক্যাটাগরি, আমি যে এখনই বলেছিলাম যে ট্যাক্সোনমি যে ধাপ যে করছি, যে বিভাগ যেগুলো যে করছি, ভাগগুলো যে করছি, সেগুলোকে এক একটা ক্যাটাগরি বলছি, কারণ ধাপে 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 ট্যাক্সোনমিটা আমরা দেখতে পাবো, অর্থাৎ শ্রেণীবিন্যাসটা তৈরি হবে। সেই জন্য প্রত্যেকটা ধাপকে বলা যায় একটা ক্যাটাগরি। শ্রেণীবিন্যাস বা গোষ্ঠীভুক্তকরণ এক ধাপ বিশিষ্ট কোনো পদ্ধতি নয়। তাহলে কি বলছি, যে শ্রেণীবিন্যাস কোনো একটি ধাপেই সম্পন্ন হবে এমন কোনো পদ্ধতি নয়, কিন্তু এটি ক্রমপর্যায়ে সজ্জিত কিছু ধাপ সমন্বিত গঠন, অর্থাৎ ধাপে 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 আমরা শ্রেণীবিন্যাসটাকে কমপ্লিট করব, যেখানে প্রতিটি ধাপ বা একটি স্তর বা একটি ক্যাটাগরিকে নির্দেশ করে। তাহলে সেখানে প্রত্যেকটি ধাপকে আমরা বলছি একটি স্তর বা একটা ক্যাটাগরি। যেহেতু ক্যাটাগরি বা স্তরগুলো সামগ্রিক শ্রেণীবিন্যাসের কাঠামোর একটি অংশ, তাই একে ট্যাক্সোনমির ক্যাটাগরি বলা হয়। অর্থাৎ ওই যে ক্যাটাগরি বা ধাপগুলো, এটা হচ্ছে সামগ্রিক ট্যাক্সোনমির একটা অংশ, মানে পুরো ট্যাক্সোনমির একটা অংশ বা পুরো শ্রেণীবিন্যাসের একটা অংশ। সেই জন্য প্রত্যেকটাকে বলা হচ্ছে কি না, প্রত্যেকটা ক্যাটাগরিকে আমরা বলবো কি
না ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ট্যাক্সোনমিক ক্যাটাগরি একসঙ্গে ট্যাক্সোনমিক হায়ারার্কি গঠন করে, অর্থাৎ একেবারে নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত যতগুলো ক্যাটাগরি রয়েছে তাদেরকে যখন আমরা সাজাবো তখন তাকে বলা হচ্ছে কি হায়ারার্কি। এই হায়ারার্কি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এটা নিয়ে আমি কিন্তু একটু বোর্ড আউট করবো, তোমরা কিন্তু খাতায় লিখবে। প্রত্যেকটি ক্যাটাগরি শ্রেণীবিন্যাসের একটি একক, তাহলে প্রতিটা ক্যাটাগরি হচ্ছে শ্রেণীবিন্যাসের একটি একক, যা প্রকৃতপক্ষে একটি স্তরকে উপস্থাপন করে এবং সাধারণভাবে এইরূপ প্রতিটি স্তরকে বলা হচ্ছে ট্যাক্সন। তাহলে এক বচনে আমরা কি বলছি ট্যাক্সন, আর বহু বচনে দেখো লেখা আছে কি ট্যাক্সা, ট্যাক্সা বলা হচ্ছে। এরপরে চলে আসো, আমরা নিচের দিকে চলে আসবো। দেখো এখানে উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের অন্তর্গত সব জীবেরই সর্বনিম্ন ক্যাটাগরি হলো প্রজাতি। তাহলে সবচেয়ে নিচের ক্যাটাগরিটার নাম কি হচ্ছে, সবচেয়ে ছোট ক্যাটাগরির নাম হচ্ছে প্রজাতি। তাহলে সবচেয়ে উঁচু ক্যাটাগরির নাম কি হবে না, সবচেয়ে উঁচু ক্যাটাগরি হচ্ছে কি রাজ্য। ক্লিয়ার হলো? সবচেয়ে নিচে আছে প্রজাতি আর সবচেয়ে উপরে আছে কে, রাজ্য। এরপরে আমরা চলে যাব প্রজাতি। তাহলে প্রজাতির সম্বন্ধে এখানে ডিটেলস আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নেবে, পুরোটাই কিন্তু সুন্দর করে পড়তে হবে। প্রজাতি কাকে বলে কি ব্যাপার দেখে নিতে হবে। তারপরে রয়েছে প্রজাতির উপরে রয়েছে গণ, এখানে লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি, বানানটা ভুল আছে। 16 নাম NUM হবে, এখানে ভুল আছে, তোমরা কারেকশন করে নেবে। তারপরে গোত্র, এখানেও 16 নাম বানান ভুল আছে, NUM হবে, বানানটা ঠিক করে নেবে। এইখানটা যে বলার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি প্যান্থেরা এবং বেড়ালের গণ ফেলিস, এই জন্য হয়তো বলা হয় যে বেড়াল হচ্ছে বাঘের মাসি, অর্থাৎ বাঘের মাসি হচ্ছে বেড়াল বলা হয়, কারণ দুজনের গণ হচ্ছে ফেলিস এবং এই দুই গোত্র ফেলিডি এর অন্তর্ভুক্ত হবে। কার অন্তর্ভুক্ত হবে? ফেলিডির অন্তর্ভুক্ত হচ্ছে। তার মানে আমি কি প্যান্থেরা এবং বেড়ালের গণ হচ্ছে ফেলিস, ভালো করে দেখো, প্যান্থেরা অর্থাৎ বাঘ এবং বেড়ালের গণ হচ্ছে ফেলিস, এবং এই দুই গোত্র এই দুই কোন গোত্র না ফেলিডি এর অন্তর্ভুক্ত হচ্ছে। তাহলে ফেলিস হচ্ছে কার অন্তর্ভুক্ত হচ্ছে? ফেলিডি, অর্থাৎ সেই ফেলিডি গোত্রের অর্থাৎ ফ্যামিলি ফেলিডির অন্তর্ভুক্ত হবে। এবারে চলে আসি কুকুর ও বেড়াল, দুটো কিন্তু আলাদা। কুকুর ও বেড়াল দুটি আলাদা গোত্র, যথাক্রমে গোত্র হচ্ছে ক্যানিডি এবং ফেলিডি। ক্যানিডি নামটা এসেছে কার্নিভোরাস বলে, ক্যানিডি নামটা এসেছে ক্যানাইন দাঁতের জন্য ক্যানিডি নামটা এদের ক্ষেত্রে এসেছে। গোত্রের উপরে যে থাকবে তাকে বলা হচ্ছে বর্গ বা অর্ডার। ভালো করে দেখো, এখানে দাগ দিয়েছি, পুরোটা পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে এইটা ভালো করে পড়তে হবে। কনভলভুলেসি এবং সোলানেসি, বলে দেই কনভলভুলেসি তোমরা সবাই কলমি শাক খেয়েছো, তারা হচ্ছে কনভলভুলেসির অন্তর্গত, এবং হচ্ছে কি সোলানেসি এর মতো উদ্ভিদ গোত্রগুলো বর্গ পলিমোনেলিস বর্গের অন্তর্ভুক্ত। তাহলে কনভলভুলেসি এবং সোলানেসি এই দুটো যে গোত্র বা ফ্যামিলি কোন বর্গের অন্তর্ভুক্ত না পলিমোনেলিস বর্গের অন্তর্ভুক্ত, অর্থাৎ বর্গের অন্তর্ভুক্ত হচ্ছে পলিমোনেলিস। প্রধানত ফুলের বৈশিষ্ট্যের ভিত্তিতে, কার বৈশিষ্ট্যের ভিত্তিতে? ফুলের বৈশিষ্ট্যের ভিত্তিতে এই গোত্রগুলোকে পলিমোনেলিসের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফেলিডি এবং ক্যানিডি এর মতো প্রাণী গোত্রগুলো প্রাণী বর্গ কার্নিভোরার অন্তর্ভুক্ত। তাহলে ফেলিডি এবং ক্যানিডি তার যে বর্গ অর্থাৎ তার যে হচ্ছে অর্ডার, সে কোন অর্ডারের মধ্যে থাকবে না কার্নিভোরা অর্ডারের মধ্যে থাকছে। তারপরে চলে আসবো শ্রেণী, তাহলে অর্ডারের উপরে কি রয়েছে শ্রেণী। উদাহরণ হিসেবে প্রাইমেট বর্গভুক্ত প্রাণী হচ্ছে বানর, গরিলা, গিবন এবং মানুষও কিন্তু এর মধ্যে পড়ে, এরা সবাই হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রাইমেটের মধ্যে কারা কারা রয়েছে বললাম, বানর, গরিলা, গিবন, মানুষ, এরা সবাই কার অন্তর্ভুক্ত? কোন শ্রেণীর? ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। আবার এই শ্রেণীতে কার্নিভোরা বর্গ এর প্রাণী বাঘ, বেড়াল এবং কুকুরও রয়েছে। তাহলে বাঘ, বেড়াল, কুকুর এরা যে কার্নিভোরা অর্থাৎ বর্গ যে কার্নিভোরা, এবং দেখো প্রাইমেট যে বর্গ মানে আমাদের বর্গ যে প্রাইমেট, তারপরে হচ্ছে কি বাঘ, বেড়াল, কুকুরের বর্গ যে কার্নিভোরা, সবই কিন্তু কার আন্ডারে রয়েছে না শ্রেণী হচ্ছে ম্যামালিয়া, অর্থাৎ শ্রেণী হচ্ছে ম্যামালিয়া ক্লাসের আন্ডারে কিন্তু রয়েছে। এবার অনেকগুলো শ্রেণী নিয়ে বা অনেকগুলো ক্লাস নিয়ে তৈরি হচ্ছে পর্ব বা ফাইলাম, আর অনেকগুলো ফাইলাম নিয়ে তৈরি হচ্ছে রাজ্য। তোমাদের এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা ভালো করে মনে রাখবে। আমি লিনিয়াসের হায়ারার্কিটা বোর্ডে তোমাদের দেখাচ্ছি, তোমরা এইটা কিন্তু ভালো করে বোর্ডে দেখে নাও এবং ছবিটা যদি তুলতে পারো এবং তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে বলা হচ্ছে কি, আমি আবার বলছি, তাহলে লিনিয়াসের যে হায়ারার্কি রয়েছে সবচেয়ে উপরে কে রয়েছে? একবারে উপরে রয়েছে কে? রাজ্য। একবারে উপরে রয়েছে হচ্ছে রাজ্য।
কে রয়েছে একবারে সবার উপরে 1 নম্বরে রয়েছে রাজ্য, তাকে ইংরেজিতে আমরা কি বলবো কিংডম। কি বলছি আমরা কিংডম। 2 নম্বরে দেখো এবং সিঁড়ির মতো তোমরা করবে, রাজ্যের পরে রয়েছে কে না রাজ্যের পরে রয়েছে হচ্ছে বিভাগ। কে রয়েছে বিভাগ বা রয়েছে পর্ব। বিভাগটা উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহার করা হবে, পর্বটা প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। বিভাগকে ইংরেজিতে বলা হবে ডিভিশন আর পর্বকে বলা হচ্ছে ফাইলাম। পর্বকে বলা হচ্ছে ফাইলাম এবং বিভাগকে বলা হচ্ছে ডিভিশন। 3 নম্বরে কে থাকবে 3 নম্বরে থাকবে শ্রেণী, যাকে ইংরেজিতে বলবো ক্লাস। 4 নম্বরে থাকবে বর্গ, তাকে ইংরেজিতে বলবো আমরা অর্ডার। 5 নম্বরে থাকবে গোত্র, তাকে ইংরেজিতে আমরা বলবো ফ্যামিলি। 6 নম্বরে থাকবে কে গণ, তাকে ইংরেজিতে বলবো আমরা জেনাস। 7 নম্বরে থাকবে আমরা কি থাকবে প্রজাতি, যাকে বলা হচ্ছে স্পিসিস। তার মানে অনেকগুলো প্রজাতি নিয়ে তৈরি হবে গণ, অনেকগুলো গণ নিয়ে তৈরি হবে গোত্র, অনেকগুলো গোত্র নিয়ে তৈরি হবে বর্গ, অনেকগুলো বর্গ নিয়ে তৈরি হবে শ্রেণী, অনেকগুলো শ্রেণী তৈরি হবে বিভাগ বা পর্ব, অনেকগুলি বিভাগ বা পর্ব নিয়ে তৈরি হবে একটি রাজ্য। তার মানে আমি বুঝলাম কি আমরা এইভাবে সিঁড়ির মতো করে হায়ারার্কিকে সাজাবো। সবচেয়ে উপরে রয়েছে রাজ্য আর সবচেয়ে নিচে রয়েছে কে প্রজাতি রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা মোটামুটি দেখে নিলাম লিনিয়াসের যে হায়ারার্কিটা রয়েছে, হায়ারার্কির বিভিন্ন অংশগুলো আমরা দেখে আমরা চলে যাব কোথায় নেক্সট পেজে আমরা কিন্তু চলে যাব। এখানে কি রয়েছে সুন্দর করে একটা শ্রেণী দেওয়া আছে, ট্যাক্সোনমি বিভিন্ন প্রাণীর ট্যাক্সোনমি ক্যাটাগরিগুলো দেওয়া আছে, এটা মুখস্থ করবে এবং ভিভিআই বলে উল্লেখ করে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এবারে বিন্যাস বিধির যে উপকরণ, কোন কোন উপকরণের ভিত্তি করে আমরা কোনো একটা শ্রেণীবিন্যাস করব বা ট্যাক্সোনমিকে সাজাবো সেটা কিন্তু মনে রাখতে হবে। কোনো জীবের সঠিক শনাক্তকরণ করার ক্ষেত্রে পরীক্ষাগারে এবং প্রাকৃতিক পরিবেশে জীবটির সম্বন্ধে বিশেষভাবে অধ্যয়ন করতে হবে। শুধু আমি ল্যাবরেটরিতে নিয়ে এলাম, আমি তাকে কাটলাম দেখলাম, এটা করলে হবে না। তার হ্যাবিট জানতে হবে, তার যে ইথোলজি অর্থাৎ সে কিভাবে রিয়াকশন করে, তার নিচ কি রয়েছে, ওটা কিভাবে কাজ করে, সবগুলো কিন্তু আমাদের জানতে হবে। এক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির প্রকৃত নমুনা সংগ্রহ করা প্রয়োজন। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফিল্ডে যেতে হবে, নমুনা সংগ্রহ করতে হবে। যা হবে জীবের বিন্যাস বিধির অধ্যয়নের মূল সূত্র। অর্থাৎ তুমি প্রকৃতিতে না গেলে তুমি কখনোই একটা জীবের শ্রেণীবিন্যাস কিন্তু করতে পারবে না। এগুলো জীব সম্পর্কিত অধ্যয়ন ও সিস্টেমেটিক্স প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপকরণ। কোনো কোনো ক্ষেত্রে নমুনাটির ভবিষ্যৎ গবেষণার জন্য কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। বর্তমানে হয়তো সেই ইকুইপমেন্ট নেই, ইনস্ট্রুমেন্ট নেই, তাহলে আমাকে সংরক্ষণ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে হারবেরিয়াম। বলে দিই হারবেরিয়াম হচ্ছে একটা ঘর, যে ঘরের মধ্যে একটা নির্দিষ্ট রীতিতে আমরা কি করব উদ্ভিদের বিভিন্ন শুকনো অংশগুলোকে সংরক্ষণ করব এবং তাকে নির্দিষ্ট সাজিয়ে রাখবো এবং সেটাকে একটা বড় কাগজে আমরা কেউ চিটিয়ে তাকে সাজিয়ে রাখবো। যে কাগজে আমরা চিটিয়ে রাখছি তাকে বলা হচ্ছে হারবেরিয়াম সিট এবং এই হারবেরিয়াম সিটগুলোকে নির্দিষ্ট রীতিতে যেখানে আমরা রাখছি তাকে আমরা কি বলছি হারবেরিয়াম। হারবেরিয়াম সিট সংরক্ষিত শুষ্ক এবং চাপা দেওয়া সংগৃহীত উদ্ভিদ নমুনাগুলো সংগ্রহশালাই হলো হারবেরিয়াম। এইবারে এছাড়া এই হারবেরিয়াম সিটগুলো সর্বজনগ্রাহ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী সাজানো থাকবে। নেক্সট আমরা চলে আসছি কোথায়, পরবর্তীকালে চলে আসছি উদ্ভিদ উদ্যান। উদ্ভিদ উদ্যান মানে হচ্ছে যেখানে একটা বাগান থাকবে, যেখানে বিভিন্ন দুষ্প্রাপ্য উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হবে। শুধু তাই নয়, সেখানে একটা রিসার্চ সেন্টার থাকবে, তবেই সেটাকে আমরা বলবো একটা উদ্ভিদ উদ্যান। বিখ্যাত উদ্ভিদ উদ্যানগুলো রয়েছে, এখানে শুধু কিউ ইংল্যান্ড দেওয়া আছে, আমি বলে দেবো রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ লন্ডন। তাহলে কোথায় বলছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত, কিউ লন্ডনে কিন্তু অবস্থিত, ইংল্যান্ডে অবস্থিত। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন হাওড়া ভারত শিবপুরে রয়েছে, হাওড়ার শিবপুরে রয়েছে, যা ভারতের মধ্যে রয়েছে। তাহলে ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বর্তমান যার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। এবারে চলে আসবো কি ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌ অর্থাৎ উত্তরপ্রদেশে রয়েছে কি ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এটা একবার প্রশ্ন দিয়েছিল, সেজন্য আমি দাগ দিয়েছি, তোমরা কিন্তু জানবে। সংগ্রহশালা মানে যেখানে বিভিন্ন রকমের নমুনাগুলোকে উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন নমুনাগুলোকে সংরক্ষণ করা হয়, তাকেই বলা হচ্ছে সংগ্রহশালা।
তারপরে চলে যাবে প্রাণী উদ্যান, যেখানে বিভিন্ন প্রাণীগুলোকে, চিড়িয়াখানা যাকে বলি, সেখানে বিভিন্ন প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয়েছে। সেগুলো যারা আছে আজকে বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে আস্তে আস্তে, সেগুলোকে আমরা সংরক্ষণ করার জন্য বেশি গুরুত্ব দেবো চিড়িয়াখানাতে। তারপরে চলে আসবো কি বিন্যাস বিধির ব্যবহৃত উপকরণ সমূহ, অর্থাৎ ট্যাক্সোনমিক যে কিগুলো, অর্থাৎ আমি যে বিভিন্ন বৈশিষ্ট্য নিলাম, কিন্তু ওই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলছি কি কি বৈশিষ্ট্য, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি উদ্ভিদকে শনাক্ত করছি তাকে বলা হচ্ছে ক্লু বা কি বৈশিষ্ট্য, সেগুলো আমাদের কিন্তু জানতে হবে। বিন্যাস বিধিতে ব্যবহৃত এই ধরনের উপকরণ সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণী ও উদ্ভিদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এই উপকরণ বা কিগুলো সাধারণত বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য জোড়াকে ভিত্তি করে তৈরি করা হয়, এবং সেই বিপরীত বৈশিষ্ট্য জোড়াগুলোকে বলা হচ্ছে কাপলেট। তাহলে কি যদি বলা হয়, ক্লু যদি বলা হয়, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো জীবের শনাক্তকরণের জন্য দরকার তাকে আমরা কি বলছি। সেই কিগুলো কি দিয়ে তৈরি হয়েছে না, দুটো করে বিপরীত বৈশিষ্ট্য দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য দিয়ে তৈরি হয়েছে। একটা সাধারণ উদাহরণ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধরো আমি বললাম কি যে গায়ে লোম আছে না গায়ে লোম নেই। যদি গায়ে লোম থাকে তাহলে স্তন্যপায়ী, যদি গায়ে লোম না থাকে তাহলে স্তন্যপায়ী বাদে অন্য কোনো প্রাণী। এবারে তার 2 নম্বর পয়েন্টে গিয়ে আমরা দেখবো যে তাদের সারা শরীরে পালক আছে না পালক নেই। যদি দেখি পালক আছে তাহলে তাকে আমরা পক্ষী বলবো, যদি পালক না থাকে তাহলে আমরা কিন্তু পক্ষী বাদে অন্য কোনো প্রাণী বলে তাকে শনাক্ত করব। তাহলে আছে কি নেই, তাহলে বিপরীত বৈশিষ্ট্য হলো কি না। আর এই দুটো আছে আর নেই কি আমরা বলছি কাপলেট, আর এই দুটোকে আছে নেই কি একসঙ্গে আমরা বলছি কি। তাহলে ওই আছে নেইর উপর ভিত্তি করে ভাগ করছি, সেজন্য বলছি কি। এবারে কাপলেট দুটো বিপরীত পছন্দ থেকে একটিকে বাছাই করতে সাহায্য করে। যদি থাকে তাহলে আছে, যদি না থাকে তাহলে নেই। ফলস্বরূপ যে কোনো একটি বৈশিষ্ট্য গৃহীত হবে এবং অপরটি বর্জিত হবে। যদি আমার সঙ্গে ম্যাচ করে তাহলে সেটাকে গ্রহণ করব, যদি ম্যাচ না করে তাহলে বর্জন করব। কি এর প্রতিটি বিবৃতিকে বলা হচ্ছে লিড। তাহলে আছে বা নেই, এই যে দুটো বিপরীত বৈশিষ্ট্য নিলাম, তাহলে এই দুটো বিপরীত বৈশিষ্ট্যের এক একটিকে আমরা কি বলছি লিড, আর দুটোকে একসঙ্গে কি বলছি কাপলেট। বোঝা গেল। এবারে গোত্র, গণ, প্রজাতির মতো প্রতিটি ট্যাক্সোনমিক ক্যাটাগরির শনাক্তকরণের জন্য আলাদা আলাদা কি এর প্রয়োজন হয়। তাহলে আমি যে কি দিয়ে গোত্র শনাক্ত করছি সেই কি দিয়ে কিন্তু গণ শনাক্ত করতে পারবো না, বা সেই কি দিয়ে প্রজাতিকেও আমরা শনাক্ত করতে পারবো না। বোঝা গেল। নেক্সট যেটা রয়েছে আমি চলে আসবো কি যে কিগুলো সাধারণত কি হয় না বিশ্লেষণ ধর্মী হয়, অর্থাৎ আমাকে সেখানে ডিসকাস করতে হবে কিসের ভিত্তিতে কিভাবে আমরা অ্যানালিসিস করছি তাকে ডিসকাস করতে হবে। কি বাদে আরো কতগুলো জিনিস হচ্ছে ফ্লোরা, ম্যানুয়াল, মনোগ্রাফ, ক্যাটালগ, এগুলো সবই রিটিন ফর্মে থাকবে, অর্থাৎ সবগুলোই হচ্ছে একটা বই আকারে থাকবে। ফ্লোরা থাকবে, ম্যানুয়াল থাকবে, মনোগ্রাফ থাকবে, ক্যাটালগ থাকবে। বিভিন্ন নমুনার বিবরণ লিপিবদ্ধ করার আরো কতগুলো উপায়, এগুলো জীবের সঠিক শনাক্তকরণের ক্ষেত্রে সহায়তা করে। ফ্লোরা বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদের প্রকৃত বাসস্থান এবং তাদের বিস্তারিত বিবরণকে বোঝায়। তাহলে ফ্লোরা মেনলি কাজ করছে কার উপরে, উদ্ভিদের উপরে। একটা নির্দিষ্ট অঞ্চল দিয়ে ধরো তোমাকে, সেই অঞ্চলে কত সমস্ত উদ্ভিদের বাসস্থান রয়েছে, তাদের বিস্তার কেমন রয়েছে, তোমাকে সবগুলোই যার আন্ডারে থাকবে সেটা হচ্ছে কি ফ্লোরা। তাহলে যদি প্রাণী বলি, আমি এখানে নেই কিন্তু প্রাণী যদি বলি, তাহলে ফ্লোরা হলে উদ্ভিদ, প্রাণী হলে কি হবে ফানা। কি হবে তাহলে খাতায় উল্লেখ করে ফেলো, ফ্লোরা হচ্ছে ইজিক্যাল টু উদ্ভিদ, ফানা ইজিক্যাল টু প্রাণী। ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো কি যে কোনো নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির নাম ও শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী যোগানোর ক্ষেত্রে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে একটা নতুন একটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে, বলছে এখানে যে সমস্ত উদ্ভিদের তুমি নামকরণ করো, তাহলে প্রথমে তোমাকে লিটারেচার সার্ভে করতে হবে। তুমি দেখবে ওই অঞ্চলে আগে কে কাজ করেছে, কি কি লিস্ট আছে, তুমি দেখে তারপরে শনাক্ত করে নিলে, তাহলে তোমার একটা সাহায্য করলো। কে সাহায্য করলো? ফ্লোরা সাহায্য করলো। ম্যানুয়াল সাহায্য করতে পারে। ম্যানুয়াল ও মনোগ্রাফ গুলোতে যে কোনো একটি ট্যাক্সন সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায়, অর্থাৎ মনোগ্রাফ মানে যে কোনো একটি ট্যাক্সন সম্বন্ধে যাবতীয় তথ্য পাবে, আর ম্যানুয়ালস মানে হচ্ছে কি ওই মনোগ্রাফ গুলো পরপর পরপর সাজিয়ে সাজিয়ে যে বই হচ্ছে তাকেই আমরা বলছি ম্যানুয়াল। এগুলো সবই উদ্ভিদের শনাক্ত করতে বা প্রাণীদের শনাক্ত করতে সাহায্য করবে আমাদেরকে। তাহলে আজকে আমরা চ্যাপ্টার 1টা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে আমরা আজকে যেটা কমপ্লিট করলাম খুব সহজ, কোনো কঠিন নেই। আজকে যেটা আমরা আলোচনা করলাম জীব জগৎ, তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে জীব জগৎ সম্বন্ধে আলোচনা করে নিলাম। পুরো এনসিইআরটির যে 11 যে ফার্স্ট চ্যাপ্টার
সেটা কিন্তু আমাদের 30 মিনিটের মধ্যে কভার আপ হয়ে গেল। তার মানে এইভাবে প্রত্যেক দিন এই 30 মিনিট 40 মিনিট যদি সময় দিতে পারো, তাহলে তুমি কিন্তু আস্তে আস্তে এনসিইআরটির বিশারদ হয়ে যাবে। আর বেশি কথা বলছি না, এই পর্যন্ত থাকলো। নেক্সট দিন আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। ওকে।